নমস্কার, আপনারা দেখছেন WBSLST জিওগ্রাফি। আমি নিয়ে এসেছি 10,000 MCQ এর মেগা সিরিজ। আজকে আমরা ইনসোলেশন পার্ট থেকে পড়ব পার্ট 6, অর্থাৎ এর আগে কিন্তু আমরা পার্ট 5 পর্যন্ত করে ফেলেছি। চলুন দেখি আজকে পার্ট 6 এর প্রথম প্রশ্ন। তো পার্ট 6 এর প্রথম প্রশ্নে কি বলছে? একটি পরিষ্কার দিনে অর্থাৎ ক্লিয়ার স্কাই কোনো স্থানে ডিরেক্ট সোলার রেডিয়েশনের পাশাপাশি ডিফিউজ সোলার রেডিয়েশনও পাওয়া যাচ্ছে, এর প্রধান কারণ কি? এবার বলছে একটা ক্লিয়ার স্কাই, ঠিক আছে, সেখানে ডিরেক্ট সোলার রেডিয়েশন। তো ডিরেক্ট সোলার রেডিয়েশন মানে কি? সূর্য থেকে, ঠিক আছে, সূর্য থেকে রেডিয়েশন সরাসরি যদি পৃথিবীতে চলে আসে কোনো বাধা ছাড়াই, তাহলে তাকে আমরা কি বলছি? ডিরেক্ট সোলার রেডিয়েশন, ঠিক আছে। কিন্তু সবসময় তো ডিরেক্ট ভাবে আসতে পারে না। তো কখনো কখনো কি দেখা যায়, এই বাতাসের মধ্যে অর্থাৎ বায়ুমণ্ডলে বিভিন্ন ধরনের মেটেরিয়াল থাকে। কেমন মেটেরিয়াল থাকে? যেমন ডাস্ট থাকে, ঠিক আছে, এয়ার মলিকিউলস থাকে, ওয়াটার ভ্যাপার থাকে। তো এই সমস্ত জিনিসের জন্য কি হয়, এই যে সানরের সাথে এদের ইন্টারাকশন হয়, এর ফলে এরা বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে। এই বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ার ঘটনাকে কি বলা হয়? স্ক্যাটারিং বলে, ঠিক আছে, স্ক্যাটারিং বলে বা বিচ্ছুরণ বলে, ঠিক আছে। সহজে যদি আমরা বলি যে আকাশে সূর্য দেখা যাচ্ছে এবং আপনি ধরুন সরাসরি সূর্যের দিক থেকে আলো পাচ্ছেন, তাহলে তাকে আমরা ডিরেক্ট সোলার রেডিয়েশন বলবো। আবার কি হয়, অনেক সময় আমরা দেখি যে আকাশের অন্যান্য অংশ থেকেও কিন্তু সূর্যের আলো আসছে, যাকে কি বলা হয়? ডিফিউজড রেডিয়েশন, ঠিক আছে। অন্যান্য দিক থেকে যখন রেডিয়েশন আসে, সৌররশ্মি আসে, তখন তাকে ডিফিউজ রেডিয়েশন বলা হয়, ঠিক আছে। তো এই জিনিসটা মনে রাখতে হবে। এবার তাহলে আমাদের এদের প্রধান কারণ কি, এই জিনিসটি অ্যানালাইসিস করতে হবে। তো প্রথম অপশন এতে বলছে অ্যাটমসফেরিক স্ক্যাটারিং। তাহলে আমরা স্ক্যাটারিং কাকে বলে দেখলাম। তাহলে এটা কিন্তু হতে পারে যে ডিরেক্ট সোলার রেডিয়েশন চলে আসছে, কারণ কি? দিন হচ্ছে পরিষ্কার, ক্লিয়ার স্কাই, কিন্তু এয়ারের মধ্যে পরিষ্কার স্কাই থাকলেও কিছু ডাস্ট পার্টিকেল, ওয়াটার ভ্যাপার থেকে থাকে, এবং এর ফলে কি হয় যে বিভিন্ন দিকের রশ্মি কিন্তু ছড়িয়ে পড়ে, যার কারণে বিভিন্ন দিক থেকে রশ্মি বা রেডিয়েশন চলে আসে। একেই ডিফিউজ সোলার রেডিয়েশন বলছে। তাহলে এর প্রধান কারণ তাহলে আমরা দেখতে পারি এই স্ক্যাটারিংই প্রধান কারণ, তাই তো। যদিও আনসার করার আগে আমাদেরকে অন্যান্য অপশনস গুলো দেখতে হবে। যেমন বলছে বিতে আর্থ রেভলিউশন বন্ধ হয়ে যাওয়া। তো পৃথিবীর এই রেভলিউশন পরিবর্তনের সাথে, বন্ধ হয়ে যাওয়ার সাথে এই স্ক্যাটারিং এর বা রেডিয়েশনের কোনো সম্পর্ক নয়। আমরা জানি আর্থ রেভলিউশনের সাথে কি যুক্ত? ঋতু পরিবর্তন যুক্ত। কিন্তু তার মানে এই নয় যে রেডিয়েশন রেডিয়েশনের জন্য আর্থ রেভলিউশন বন্ধ হয়ে যাবে। ওশানিক টাইডস, ওশানিক টাইডস মানে কি? যে জোয়ার ভাটা। জোয়ার ভাটা মূলত কিসের জন্য হয়? চাঁদ ও সূর্যের মহাকর্ষ শক্তির জন্য, চাঁদ ও সূর্যের জন্য, মেনলি চাঁদের জন্য, তবুও চাঁদ এবং সূর্যের জন্য জোয়ার ভাটা হয়, কিন্তু এর সাথে ডিফিউজ সোলার রেডিয়েশনের কোনো সম্পর্ক নেই, ঠিক আছে। দিতে বলছে জিওথার্মাল অ্যাক্টিভিটি, অর্থাৎ পৃথিবীর অভ্যন্তরে তাপের সাথে সম্পর্কিত এই জিওথার্মাল, এবং তার সাথে সোলার রেডিয়েশনের কোনো সম্পর্ক নেই। তাহলে এখানে এই অপশন অনুযায়ী কিন্তু অপশন এ হয়ে যাবে সঠিক আনসার। ক্লিয়ার? চলুন তাহলে দেখি নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্নে কি বলছে? নিচের কোন অবস্থায় ডিরেক্ট বিম রেডিয়েশনের অ্যাটেনুয়েশন তুলনামূলক বেশি হবে? ঠিক আছে, তাহলে আমাদের কনসেপ্ট জানতে হবে। অ্যাটেনুয়েশন, অ্যাটেনুয়েশন বলতে কি বোঝায় এর আগে আমি বুঝিয়েছি যদিও। তো অ্যাটেনুয়েশন হচ্ছে অ্যাটমসফিয়ার বা বায়ুমণ্ডলে, অ্যাটমসফিয়ার বা বায়ুমণ্ডলের মধ্য দিয়ে যাওয়া যে রেডিয়েশন,
সোলার রেডিয়েশন কি হয়, অ্যাটমসফিয়ার দিয়ে যায়। তো এই অ্যাটমসফিয়ার দিয়ে যাওয়ার সময় সোলার রেডিয়েশনের শক্তি অর্থাৎ ইন্টেন্সিটি কমে যাওয়াকে বোঝায় বা দুর্বল হয়ে যাওয়াকে বোঝায়। ঠিক আছে, তাহলে কি হচ্ছে যে সোলার রেডিয়েশন অ্যাটমসফিয়ার দিয়ে আসছে, আসার ফলে তার শক্তি দুর্বল হয়ে যাওয়াকেই অ্যাটুনেশন বলা হয়। তো যখন সূর্য দিগন্তের কাছে থাকে তখন কি হয়, এই রে অ্যাটমসফিয়ারে দীর্ঘ পথ অতিক্রম করে আসে। দিগন্ত মানে কি হরিজন্টালি যখন থাকে তখন তার যে অ্যাটমসফেরিক পাথ সেটা অনেক বেশি হয়ে যায়, যার ফলে অ্যাটমসফিয়ারে যে বিভিন্ন ধরনের ডাস্ট পার্টিকেল বলুন, ওয়াটার ভ্যাপার অর্থাৎ জলীয় বাষ্প বা বিভিন্ন ধরনের মলিকুল দেখতে পায়, তাদের সাথে কি হয়, ইন্টারাকশন বেশি হয়। এবং ইন্টারাকশন বেশি হওয়ার ফলে কি হয়, এই যে সূর্যরশ্মি যতটা পরিমাণে আসার কথা ততটা পরিমাণ আসছে না। এই ইন্টারাকশনের ফলে কিছু পরিমাণে শোষণ হচ্ছে, কিছু পরিমাণে বিচ্ছুরণ হচ্ছে, অর্থাৎ কি স্ক্যাটারিং হচ্ছে, তাই তো স্ক্যাটারিং হচ্ছে। এর ফলে যে পরিমাণে সূর্যরশ্মি আসার কথা সেই পরিমাণে আসছে না, কম আসছে, অর্থাৎ দুর্বল হয়ে যাচ্ছে, একেই অ্যাটুনেশন বলা হয়, তাই না? এবার যদি আমি শুধু এক্সাম্পল দিয়ে বোঝাই, যে ভাবুন আপনি একটি সরু রাস্তা দিয়ে 10 মিটার হাঁটছেন, সরু রাস্তা দিয়ে 10 মিটার হাঁটলেন এবং অন্যদিকে 1 কিলোমিটার রাস্তা হাঁটলেন, তাহলে কি একটা 10 মিটার হাঁটলেন এবং অন্য একটি পথ দিয়ে 1 কিলোমিটার হাঁটলেন। এবার দীর্ঘ রাস্তা দিয়ে গেলেও বিভিন্ন বাধার সম্মুখীন হওয়া বেশি, তাই তো? লম্বা রাস্তা দিয়ে গেলে বিভিন্ন ধরনের বাধার সম্মুখীন হওয়ার বেশি। সেক্ষেত্রে সোলার রেডিয়েশনেরও একই ধারণা, যে যে বিভিন্ন দিক থেকে যখন আসছে, বিভিন্ন পথ অতিক্রম করছে, তখন তার মধ্যে অনেক বাধা থাকছে, তার ফলে সেই সোলার রেডিয়েশন যেটা পৌঁছানোর কথা সেটা পৌঁছচ্ছে না। চলুন দেখি অপশনস গুলো কি বলছে। অপশন এতে বলছে সূর্য মাথার উপর, প্রায় উপরও পরিষ্কার আকাশ। তাহলে সূর্য মাথার কাছে থাকলে অ্যাটমসফেরিক পাথ কিন্তু বেশি হয় না, অ্যাটমসফেরিক পাথ কি হয়, কম হয়, তাহলে এটি কখনোই হবে না। বিতে বলছে সূর্য দিগন্তের কাছে এবং বায়ুমণ্ডলের মধ্যে দীর্ঘ পথ। তো হ্যাঁ, সূর্য দিগন্তের কাছে থাকবে, থাকলে কি হবে, তার পথটা যেটা সেটা দীর্ঘ হবে, অর্থাৎ অ্যাটুনেশন বেশি হবে। তাহলে অ্যাটুনেশন বেশি কিন্তু সবসময় এই সূর্য দিগন্তের কাছে থাকলে এবং বায়ুমণ্ডলের মধ্যে দীর্ঘ পথ থাকলেই বেশি হবে। তো এখানে অপশন বি হবে সঠিক আনসার। তার আগে আমরা অপশন সি এবং ডি দেখে নেব। অপশন সি তে বলছে বায়ুমণ্ডল সম্পূর্ণ স্বচ্ছ। তাহলে কি বলছে, বায়ুমণ্ডল সম্পূর্ণ স্বচ্ছ। এবং বায়ুমণ্ডল যদি সম্পূর্ণ স্বচ্ছ হয় তাহলে অ্যাটুনেশন সবসময় কম হবে, কারণ ডিরেক্ট চলে আসবে, কোনো বাধা পাবে না, বাধা না পাওয়ার ফলে কোনো শোষণ হবে না, স্ক্যাটারিং হবে না, ডিরেক্ট চলে আসবে। কোনো অ্যাটমসফেরিক পার্টিকেল নেই, অ্যাটমসফেরিক পার্টিকেল না থাকলেও স্ক্যাটারিং এর সুযোগ বা শোষণের সুযোগ কিন্তু কম থাকবে, যার ফলে অ্যাটুনেশন কিন্তু কমবে, বাড়বে না। তাহলে অ্যাটুনেশন কম হওয়ার কারণ শুধুমাত্র সূর্য দিগন্তের কাছে এবং বায়ুমণ্ডলের মধ্য দিয়ে দীর্ঘ পথ। আর অ্যাটুনেশন কম হওয়ার কারণ কি কি হতে পারে, তাহলে একই প্রশ্ন থেকে দুটো হয়ে যাবে। সূর্য মাথার ওপর এবং পরিষ্কার আকাশ থাকতে হবে, বায়ুমণ্ডল স্বচ্ছ, কোনো এয়ার পার্টিকেলস থাকবে না, তাহলে অ্যাটুনেশন কিন্তু বেশি হবে। ক্লিয়ার? চলুন নেক্সট প্রশ্ন। একই অক্ষাংশে এ ও বি দুটি স্থান, এ সমুদ্রপৃষ্ঠে এবং বি উচ্চ পার্বত্য অঞ্চলে অবস্থিত, অন্যান্য শর্ত একই। তাহলে অন্যান্য শর্ত এখানে কি বলছে, একই হলেও বায়ুমণ্ডলীয় অ্যাটুনেশনের ক্ষেত্রে কোনটি যুক্ত। তাহলে অ্যাটুনেশন কি আমরা দেখলাম, এবার দেখতে হবে যে যত উচ্চতা বাড়বে তার সঙ্গে আমাদের মাথার উপরে অ্যাটমসফিয়ারের পরিমাণ কমে যাবে। অর্থাৎ একটি উচ্চ পাহাড়ের ওপর দাঁড়ালে আপনার উপরে যে অ্যাটমসফেরিক মাস সমুদ্র পৃষ্ঠের তুলনায় কিন্তু অনেক কম। বোঝা গেল? মানে যত উচ্চতা বাড়বে তত কিন্তু আমাদের অ্যাটমসফিয়ারের পরিমাণটা কমতে থাকবে। তাই সোলার রেডিয়েশনের ক্ষেত্রে উচ্চ স্থানে অর্থাৎ এই পাহাড়ি অঞ্চলে অ্যাটমসফেরিক অ্যাটুনেশন সাধারণত কম হয়। ঠিক আছে, যেহেতু উচ্চতা বাড়লে অ্যাটমসফিয়ার ব্যাপারটা কমে যাচ্ছে, তাই স্বাভাবিকভাবে অ্যাটুনেশনের পরিমাণটাও কিন্তু কমতে থাকছে। একটা যদি এক্সাম্পল দিই তাহলে বোঝা যাবে, যে একটি স্বচ্ছ গ্লাস, ট্রান্সপারেন্ট গ্লাস, একদম স্বচ্ছ, এর মধ্য দিয়ে কি হচ্ছে, আলো যাচ্ছে।
আলো যাচ্ছে, ঠিক আছে, এর মধ্য দিয়ে আলো যাচ্ছে। এই গ্লাসটা যদি পাতলা হয় তাহলে কি আলো কম বাধা পাবে, মানে ডিরেক্ট চলে আসতে পারবে যেহেতু পাতলা গ্লাস। কিন্তু গ্লাসটা যদি মোটা হয়, ঠিক আছে, মোটা যদি গ্লাস হয় তাহলে কি হবে, সূর্যরশ্মি কি হবে, তার মধ্যে বেশি পরিমাণে এই মোটা পুরুত্ব যে ব্যাপারটি রয়েছে তার সাথে ইন্টারাকশন বেশি হবে, তাই সে কম পরিমাণে যাবে। তো অ্যাটমসফিয়ারের ক্ষেত্রেও সেই কিন্তু একই কনসেপ্ট, ঠিক আছে। তাহলে চলুন এখানে কি বলছে, অপশন এ তে সমুদ্রপৃষ্ঠ আর বি তে উচ্চতা। বি তে অ্যাটমসফেরিক পাত এর মাস কম হওয়ায় অ্যাটুনেশন তুলনামূলকভাবে কম হতে পারে। তো হ্যাঁ, কম হতে পারে, যেহেতু অ্যাটমসফেরিক বি অর্থাৎ উচ্চ পার্বত্য অঞ্চলে অ্যাটমসফেরিক পাতের পরিমাণ কম, সেই জন্য অ্যাটুনেশন কম হতে পারে। তো হ্যাঁ, হতে পারে। অপশন বি তে বলছে বি তে অ্যাটুনেশন অসীম, অবশ্যই অসীম। তো না, অসীম হওয়ার কোনো প্রশ্নই নেই, তাই না, সমুদ্রপৃষ্ঠ বলছে। এতে অ্যাটুনেশন হয় না, তো হয়, অটোনেশন হয়, সমুদ্রপৃষ্ঠে অ্যাটমসফিয়ার রয়েছে, তো এখানে অ্যাটুনেশন হয়, তো কখনোই হবে না। উভয় স্থানে সবসময় সম্পূর্ণ সমান, তো সম্পূর্ণ সমান কখনোই হবে না। তাহলে এখানে অপশন এ হয়ে যাবে সঠিক আনসার, ঠিক আছে, অপশন এ হয়ে যাবে সঠিক আনসার। তো একটা জিনিস মনে রাখতে হবে আবারও, যে উচ্চতা বেশি, উচ্চতা বেশি মানে হচ্ছে অ্যাটমসফিয়ারের পাথটা কম, ঠিক আছে, এবং তার জন্য কিন্তু অ্যাটুনেশন কম, ঠিক আছে। চলুন নেক্সট প্রশ্ন, নিচের কোন ঘটনাটি অ্যাটমসফেরিক অ্যাবজর্পশনের উদাহরণ, ঠিক আছে, কোন ঘটনাটি অ্যাটমসফেরিক অ্যাবজর্পশনের উদাহরণ, অ্যাবজর্পশন মানে কি শোষণ, ঠিক আছে। এবার অ্যাটমসফিয়ারে কোনো গ্যাস, মানে অ্যাটমসফিয়ারে বিভিন্ন ধরনের গ্যাস থাকে, তো সেই কোনো গ্যাসের নির্দিষ্ট একটা ওয়েভলেন্থ থাকে, তাই তো, একটা ওয়েভলেন্থ থাকে, এটাকে ওয়েভলেন্থ বলা হয়। এই ওয়েভলেন্থ থাকে, তো এর রেডিয়েশন, মানে ওয়েভলেন্থের রেডিয়েশন এনার্জি গ্রহণ করলে বা এটাকে যদি শোষণ করে বা অ্যাবজর্ব করে নেয় তাকেই অ্যাবজর্ব বলা হয়, মানে গ্রহণ করাকে। তো এর সবচেয়ে গুরুত্বপূর্ণ উদাহরণ হলো ওজোন, O3। এ কি করে, আমরা জানি ইউভি কে শোষণ করে, অ্যাবজর্ব করে নেয়, বিশেষ করে কোন স্ফিয়ারে, স্ট্র্যাটোস্ফিয়ারে, ঠিক আছে, স্ট্র্যাটোস্ফিয়ারে এই জিনিসটাকে কিন্তু শোষণ করে নেয়, সেই জন্য স্ট্র্যাটোস্ফিয়ারকে আমরা ওজোনোস্ফিয়ারও বলতে পারি। তো স্ট্র্যাটোস্ফিয়ারে যে ক্ষতিকর ইউভি রে থাকে সেটাকে কিন্তু পুরোপুরি শোষণ করে ফেলে, ইউভি সি এবং বি এর 50% কিন্তু এই O3 শোষণ করে নেয়। তাহলে চলুন এবার অপশন গুলো দেখি। অপশন এ তে কি বলছে, যে ওজোন দ্বারা ইউভি রেডিয়েশন শোষণ, তো হ্যাঁ, ওজোন দ্বারা ইউভি রেডিয়েশন শোষণ তো হয়, এটা তো হয়। বি তে কি বলছে, মেঘের দ্বারা আলো চারিদিকে ছড়িয়ে দেওয়া, তো মেঘের দ্বারা আলো চারিদিকে ছড়িয়ে দেওয়াকে কি বলে, অ্যাটমসফেরিক অ্যাবজর্পশন বলে, না, এটাকে কি বলে, স্ক্যাটারিং বলে, স্ক্যাটারিং বলে। বরফের দ্বারা আলো প্রতিফলন, একে কি বলে, রিফ্লেকশন বলে, রিফ্লেকশন বলে, ঠিক আছে, রিফ্লেক্ট হয়ে চলে যাওয়া। পৃথিবীর ঘূর্ণন, এটা আর্থ রোটেশন, পৃথিবীর ঘূর্ণন আর্থ রোটেশন, এটা হচ্ছে অ্যাটমসফেরিক অ্যাবজর্পশনের সাথে নয়। তো এখানে সঠিক আনসার হয়ে যাবে ওজোনের দ্বারা ইউভি শোষণ, ঠিক আছে। নেক্সট প্রশ্ন, তো এখানে বলছে নিচের কোনটি অ্যাটমসফেরিক রিফ্লেকশনের এর সঙ্গে সবচেয়ে বেশি সম্পর্কিত। তো রিফ্লেকশন মানে কি, প্রতিফলন, প্রতিফলন, ঠিক আছে। যখন ইনকামিং সোলার রেডিয়েশনের একটি অংশ, সূর্য থেকে যখন ইনকামিং রেডিয়েশনের একটি অংশ অ্যাটমসফিয়ারের মধ্য দিয়ে যায়, অর্থাৎ অ্যাটমসফিয়ারে বিভিন্ন ধরনের যে ক্লাউড থাকে, ক্লাউড, হ্যাঁ, বা ডাস্ট পার্টিকেল, ঠিক আছে, পার্টিকেল, এর দ্বারা কি হয়, এর দ্বারা কিন্তু সারফেসের দিকে না গিয়ে আবার ওপরের দিকে চলে যায়, ঠিক আছে, একেই বলা হয় অ্যাটমসফেরিক রিফ্লেকশন, ঠিক আছে, অ্যাটমসফেরিক রিফ্লেকশন। তো রিফ্লেকশন মানে কি, সূর্য থেকে আগত সৌররশ্মি কোথায় রিফ্লেক্ট হচ্ছে, এই যে অ্যাটমসফিয়ারে অবস্থিত ক্লাউড অর্থাৎ মেঘ বা বিভিন্ন ধরনের পার্টিকেল দ্বারা, সেখানে ইন্টারাকশনের ফলে সেই রেডিয়েশন নিচের দিকে না এসে রিফ্লেক্ট হয়ে ওপরের দিকে ফিরে যাচ্ছে, এটাকেই বলা হয় অ্যাটমসফেরিক রিফ্লেকশন।
রিফ্লেকশন রেডিয়েশন ফিরে যায়, ঠিক আছে। আর স্ক্যাটারিং এ কি করে, রেডিয়েশনের ডিরেকশন পরিবর্তন হয়ে চারিদিকে ছড়িয়ে যায়। এটা সূর্য, এর থেকে কি হয় যে বিভিন্ন ধরনের এদের সাথে রিফ্লেক্ট মানে ইন্টারাকশন হয়ে বিভিন্ন দিকে ছড়িয়ে যায়, ঠিক আছে, ফিরে চলে যায় না, ফিরে যাওয়াটা রিফ্লেকশনে হয়, ঠিক আছে। দুটো কিন্তু একই জিনিস নয়, রিফ্লেকশন এবং স্ক্যাটারিং এর মধ্যে দুটো পার্থক্য রয়েছে। রিফ্লেকশন অলওয়েজ ফিরে যায়, আর স্ক্যাটারিং বিভিন্ন দিকে ছড়িয়ে যায়, ঠিক আছে। তাহলে অপশন এ তে মানে অপশন ডি তে কি বলছে, আর্থ ইন্টারনাল হিট। তো আর্থ ইন্টারনাল হিট অভ্যন্তরিক যে তাপ তার সাথে সোলার রিফ্লেকশনের কোনো সম্পর্কিত নয়, তো ডি হবে না। সিতে বলছে রেডিয়েশনের বিভিন্ন দিকে স্ক্যাটারিং, বিভিন্ন দিকে ছড়িয়ে পড়া, তো বিভিন্ন দিকে ছড়িয়ে পড়াকে স্ক্যাটারিং বলা হয়, রিফ্লেকশন বলা হয় না। বিতে বলছে ওজোন দ্বারা ইউভি শোষণ হয়, অ্যাবজর্পশন হয়, শোষণ করে, ঠিক আছে, তো রিফ্লেকশন নয়, শোষণ করে নেওয়াটাকে রিফ্লেকশন বলে না। তাহলে আগত রেডিয়েশনের একটি অংশ মেঘ বা কণা থেকে ফিরে যাওয়া, একে বলা হচ্ছে কি অ্যাটমসফেরিক রিফ্লেকশন। তাহলে এখানে অপশন এ হয়ে যাবে সঠিক আনসার, ঠিক আছে। এবার হচ্ছে নেক্সট প্রশ্ন, একজন শিক্ষার্থী বলল, এই ধরনের প্রশ্ন কিন্তু খুব ভালো, যে একজন কনসেপ্টের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। একজন শিক্ষার্থী বলল সূর্য থেকে পৃথিবীতে আসা সব রেডিয়েশনই সরাসরি পৃথিবী পৃষ্ঠে পৌঁছে যায়, শিক্ষক কোন উত্তরটি দেবে? শিক্ষার্থীর বক্তব্যটি কিন্তু পুরোপুরি ভুল, আমরা জানি, কারণ অ্যাটমসফিয়ারে সোলার রেডিয়েশন এর জন্য সম্পূর্ণ স্বচ্ছ নয়, কারণ অ্যাটমসফিয়ারে বিভিন্ন ধরনের ক্লাউড থাকে, ডাস্ট পার্টিকেল থাকে, বিভিন্ন ধরনের মলিকিউল থাকে, তো সেই জন্য ডিরেক্ট কিন্তু সূর্য থেকে পৃথিবীতে রেডিয়েশন সরাসরি ভূপৃষ্ঠে আসা সম্ভব নয়। অ্যাটমসফিয়ারের মধ্যে রেডিয়েশনের সঙ্গে বিভিন্ন ধরনের ইন্টারাকশন হয়, যেমন কি হয়, অ্যাবজর্পশন হয়, অ্যাবজর্পশনে কি হয়, কিছু রেডিয়েশন শোষণ হয়ে যায়, কিছু শোষণ করে ফেলে। স্ক্যাটারিং এ কি হয়, চারিদিকে ছড়িয়ে যায়। রিফ্লেকশনে কি হয়, যে আবার কিন্তু ফিরে যায়, রিফ্লেক্ট হয়ে ফিরে যায়। তাহলে অ্যাবজর্পশনে শোষণ করে নিচ্ছে, স্ক্যাটারিং এ চারিদিকে ছড়িয়ে পড়ছে, আর রিফ্লেকশনে রিটার্ন হয়ে যাচ্ছে, ফিরে যাচ্ছে। তাই ইনকামিং সোলার রেডিয়েশনে পুরোটাই কিন্তু ভূপৃষ্ঠে এসে পৌঁছাচ্ছে না, তাই তো, পৌঁছাচ্ছে না। তাহলে এখানে যে অপশনস রয়েছে, অপশন ডি তে বলছে ভুল, কারণ সূর্যের কোনো রেডিয়েশন পাঠায় না, তো সূর্য তো রেডিয়েশন পাঠায়, এটা কখনোই হবে না। শীতে বলছে সঠিক, কিন্তু মেরু অঞ্চলে, এটা নয়, ঠিক আছে, মেরুতে অ্যাটমসফিয়ার সম্পূর্ণ ট্রান্সপারেন্ট নয়, তো হবে না। বিতে বলছে ভুল, কারণ অ্যাটমসফিয়ারে অ্যাবজর্পশন, স্ক্যাটারিং এবং রিফ্লেকশন ঘটে, তো হ্যাঁ এটা ঘটে। এতে কি বলছে সঠিক, কারণ অ্যাটমসফিয়ার সম্পূর্ণ স্বচ্ছ, তো অ্যাটমসফিয়ার সবসময় সম্পূর্ণভাবে স্বচ্ছ থাকে না, ঠিক আছে, অ্যাটমসফিয়ারে ক্লাউড, ডাস্ট পার্টিকেল, মলিকিউল থাকে। তাহলে এখানে অপশন বি হয়ে যাবে সঠিক আনসার, যে শিক্ষার্থী যেটি বলেছেন সেটি ভুল, কারণ কি অ্যাটমসফিয়ারে অ্যাবজর্পশন, স্ক্যাটারিং এবং রিফ্লেকশনের মতো ঘটনা ঘটে থাকে। নেক্সট প্রশ্ন, এখানে জোড়াটি সঠিক নয় বলেছে, ঠিক আছে। অপশন এ তে বলছে সলিস্টিক সর্বাধিক সোলার ডিক্লিনেশন, তো হ্যাঁ, ডিক্লিনেশন মানে কি, যেখানে সূর্য ডিরেক্ট ভাবে পড়বে, ঠিক আছে, তাকে সোলার ডিক্লিনেশন বলছে। এবং সলিস্টিকের সময় সোলার ডিক্লিনেশন কি হয়, প্রায় 23.5 ডিগ্রি থেকে 23.5 ডিগ্রি সর্বোচ্চ, মানে 23.5 ডিগ্রি নর্থ বা সাউথে সর্বোচ্চ বা সর্বনিম্ন সীমায় থাকে। তাহলে সলিস্টিকটা আমরা দেখছি যে সর্বাধিক ডিক্লিনেশন, তো এটা সঠিক বলছে। ইকুইনক্সের ডিক্লিনেশন প্রায় 0 ডিগ্রি, তো এটাও ঠিক, যে 0 ডিগ্রি অর্থাৎ নিরক্ষরেখায় কিন্তু যে ডিক্লিনেশন হয়, অর্থাৎ নিরক্ষরেখায় সূর্য লম্বভাবে পড়াকে ইকুইনক্স বলা হয়। জেনিথ অ্যাঙ্গেল, জেনিথ কাকে বলা হয়, জেনিথ হচ্ছে একদম ওপরের বিন্দুকে, ঠিক আছে, যে 90 ডিগ্রি বিন্দুকে কিন্তু জেনিথ বলা হয়ে থাকে। জেনিথ থেকে সূর্যের জেনিথ অ্যাঙ্গেল কি, তাহলে জেনিথ অ্যাঙ্গেল হচ্ছে জেনিথ থেকে সূর্যের কৌণিক দূরত্ব, তো একদম ঠিক, ঠিক আছে।
জেনিথ থেকে সূর্যের যে কত দূরত্বে রয়েছে তার কৌণিক যে দূরত্ব তাকেই বলা হয় জেনিথ অ্যাঙ্গেল। আরেকটি জিনিস জানি যে সোলার অল্টিটিউডের একটি ফর্মুলা রয়েছে। সোলার অল্টিটিউডের ফর্মুলাটি কি, যে সোলার অল্টিটিউড প্লাস হচ্ছে জেনিথ অ্যাঙ্গেল। জেনিথ অ্যাঙ্গেল ইকুয়াল টু কত হবে, ইকুয়াল টু কিন্তু 90 ডিগ্রি হবে। ঠিক আছে, নেক্সট বলছে সোলার অল্টিটিউড সূর্য থেকে পৃথিবীর দূরত্ব। তো না, সূর্য থেকে পৃথিবীর দূরত্বকে সোলার অল্টিটিউড বলা হয় না। সোলার অল্টিটিউড হলো দিগন্ত থেকে সূর্যের, হরাইজন থেকে সূর্যের কৌণিক উচ্চতা। ঠিক আছে, ডিস্টেন্সকে নয়, উচ্চতাকে বোঝানো হয়, সূর্য কতটা উচ্চতায় অবস্থিত, সোলার উচ্চতা। অল্টিটিউড মানে কি, উচ্চতা। তাহলে এখানে অপশন ডি হবে সঠিক আনসার। এই জোড়াটি সঠিক নয়। ঠিক আছে, বাকি যে জোড়াগুলি রয়েছে সেগুলো কিন্তু সবই সঠিক। নেক্সট প্রশ্ন, কোন স্থানে সূর্যের অল্টিটিউড 45 ডিগ্রি হলে জেনিথ অ্যাঙ্গেল কত হবে? তাহলে এখানে ফর্মুলাটি লিখি যে সোলার অল্টিটিউড প্লাস জেনিথ অ্যাঙ্গেল ইকুয়াল টু কি 90 ডিগ্রি হয়। তাহলে এবার জেনিথ অ্যাঙ্গেল বের করতে বলেছে, যেখানে সোলার অল্টিটিউড 45 ডিগ্রি, তাহলে জেনিথ শুধু জে লিখছি ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে জে ইকুয়াল টু কি হবে, 90 ডিগ্রি মাইনাস, এখানে প্লাস আছে, ইকুয়াল টুর ওদিকে গেলে মাইনাস হয়ে যাবে, মাইনাস 45 ডিগ্রি ইকুয়াল টু কি হবে তাহলে 45 ডিগ্রি। তাহলে জেনিথ অ্যাঙ্গেল কত হবে, 45 ডিগ্রি হবে, যেটা অপশন এ তে 15 ডিগ্রি আছে, হবে না। বি তে 30 ডিগ্রি হবে না, অপশন সি তে 45 ডিগ্রি রয়েছে, তাহলে অপশন সি হয়ে যাবে সঠিক আনসার। অপশন ডি 145 ডিগ্রি, সেটাও হবে না, তাহলে এটা হবে 45 ডিগ্রি। নেক্সট প্রশ্নে কি বলছে, একজন শিক্ষক একাই ল্যাটিটিউডে 2 তারিখে, ঠিক আছে, সরি 2টি তারিখে, তাহলে একজন শিক্ষক একই ল্যাটিটিউডে 2টি তারিখে সূর্যের নুন অল্টিটিউড তুলনা করেছেন, কোন তথ্যটি তার জন্য প্রয়োজনীয় হবে? ঠিক আছে, নুন সোলার অল্টিটিউড নির্ণয়ের জন্য আমাদের কি করতে হয়, যে সোলার অল্টিটিউড ইকুয়াল টু কি হয়, আচ্ছা আমি এগুলো সব ক্যাপিটালে লিখে ফেলছি। অল্টিটিউড সমান কি হয়, 90 ডিগ্রি মাইনাস কি ব্র্যাকেটে হবে ল্যাটিটিউড মাইনাস সোলার ডিক্লিনেশন, শুধু ডিক লিখলাম। ঠিক আছে, তাই কোনো নির্দিষ্ট ল্যাটিটিউড জানা থাকলে তারিখ অনুযায়ী কিন্তু সোলার ডিক্লিনেশন পরিবর্তন হলে নুন সোলার অল্টিটিউডও পরিবর্তন হতে পারে। সহজ করে যদি বলি, যে ধরুন কোনো একটি ল্যাটিটিউডের হচ্ছে 30 ডিগ্রি নর্থ, এদিকে সান ডিক্লিনেশন হচ্ছে 10 ডিগ্রি নর্থ, তাহলে এখানে এল ল্যাটিটিউড 30 ডিগ্রি নর্থ আর সান ডিক্লিনেশন হচ্ছে 10 ডিগ্রি নর্থ, তাহলে সেখানে কি হবে, সোলার অল্টিটিউড বের করতে হবে। তাহলে সেখানে কি হবে, 90 ডিগ্রি মাইনাস ল্যাটিটিউড কত, ল্যাটিটিউড 30 রয়েছে এবং ডিক্লিনেশন কত রয়েছে, 10 রয়েছে, তাহলে 90 মাইনাস কত হবে এখানে, যে 30 থেকে 10 বাদ দিলে 20, তাহলে 20, আর 90 থেকে 20 বাদ দিলে 70 ডিগ্রি। ঠিক আছে, আবার অন্যদিকে ডিক্লিনেশন পরিবর্তন হলে কিন্তু অল্টিটিউডও পরিবর্তন হয়ে যাবে। তাহলে এখানে অপশন এ তে কি হবে, যে 2 তারিখে সোলার অল্টিটিউড, 2 তারিখে সোলার ডিক্লিনেশন। ঠিক আছে, 2 তারিখে সোলার ডিক্লিনেশন মানে কি, যে এখানে কিন্তু যে নুন সোলার অল্টিটিউড তুলনা করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সোলার ডিক্লিনেশন। ঠিক আছে, 2টি তারিখে। বিতে কি বলছে, যে 2 দিনের সমুদ্রের লবণতা সি স্যালিনিটির সঙ্গে কোনো সম্পর্ক নেই, আর্থ ম্যাগনেটিক ডিক্লিনেশনের সাথেও মানে সোলার অল্টিটিউড নির্ণয়ের কোনো মূল উপাদান হতে পারে না, স্থানটির সয়েল পিএইচ এর সাথে সোলার অল্টিটিউডের কোনো সম্পর্ক নেই, তো ডিও হবে না, তাহলে এখানে অপশন এ হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট এর শেষ প্রশ্ন, নিচের কোন বক্তব্যটি ইনসুলেশনের সবচেয়ে উন্নত ও সঠিক ব্যাখ্যা প্রদান করে? তাহলে এখানে কি বলছে, যে প্রথমে কি বলছে, যে ইনসুলেশন, ঠিক আছে, ইনসোলেশন কেবল সূর্য থেকে আগত রেডিয়েশনের পরিমাণ,
কোনো জিওমেট্রিক বা অ্যাটমসফেরিক ফ্যাক্টরের বন্টনকে প্রভাবিত করে না। ঠিক আছে। আচ্ছা, এই জিনিসগুলো জানার আগে আমার কয়েকটা বিষয় আমাদের জানতে হবে যে মানে ইনসুলেশনের একটা খুবই গুরুত্বপূর্ণ কনসেপ্ট হচ্ছে এই প্রশ্নটি, যেখানে ইনসুলেশনের ডিস্ট্রিবিউশন একটি কারণের ওপর নির্ভর করে না। ইনসুলেশনের ডিস্ট্রিবিউশন বিভিন্ন বিষয় জানতে হবে, তার মধ্যে একটি হচ্ছে সোলার জিওমেট্রি। ঠিক আছে, সোলার জিওমেট্রি কাকে বলে? সোলার জিওমেট্রি, ঠিক আছে, মেট্রি কাকে বলে? যে কোন অ্যাঙ্গেলে সূর্যরশ্মি পড়ছে তাকে সোলার জিওমেট্রি বলা হয়। সূর্য কোন অ্যাঙ্গেলে কিভাবে রশ্মি পড়ছে, সূর্যের রশ্মি। ল্যাটিটিউড মানে অক্ষাংশ। সোলার ডিক্লিনেশন মানেও আমরা জানি ডিউরেশন অফ সানশাইন, কতক্ষণ সূর্যালোক পাওয়া যাচ্ছে তার উপর নির্ভর করে। অ্যাটমসফেরিক কন্ডিশন, অর্থাৎ সেখানে কতটা পরিমাণে ক্লাউড, ডাস্ট, জলীয় বাষ্প, মলিকুলস রয়েছে কিনা সেটাও ইম্পর্টেন্ট। অ্যাটমসফেরিক পাথ লেন্থ, যে কতটা অ্যাটমসফিয়ারে পথ অতিক্রম করে আসছে, এইগুলোর ওপরও কিন্তু ইনসোলেশনের পরিমাণটা, ডিস্ট্রিবিউশনটা নির্ভর করে। তাহলে কি কি বললাম? সোলার জিওমেট্রি, একটা অক্ষাংশ অর্থাৎ ল্যাটিটিউড, সোলার ডিক্লিনেশনের ওপর নির্ভর করে, সূর্যের দিনের দৈর্ঘ্যের ওপর নির্ভর করে, অ্যাটমসফিয়ারের কন্ডিশন অর্থাৎ অ্যাটমসফিয়ার ক্লিয়ার আছে কিনা, বা ডাস্ট আছে কিনা, ক্লাউড আছে কিনা, ওয়াটার ভ্যাপার আছে কিনা সেটার উপর নির্ভর করে। অ্যাটমসফেরিক পাথ কতটা, অর্থাৎ অ্যাটমসফিয়ারের যে পথ সেটা কতটা লেন্থ তার, সেটা বড় না ছোট তার উপর নির্ভর করছে কতটা ইনসুলেশন ডিস্ট্রিবিউশন হবে। ঠিক আছে, আমরা কি জানি, যদি এক্সাম্পলের মধ্য দিয়ে দেখি যে দুটো স্থান, একটি এ এবং একটি বি, একটি স্থান এ, যে স্থানটি সেটা হচ্ছে ক্লিয়ার স্কাই। ঠিক আছে, ক্লিয়ার স্কাই, তাহলে কি হবে? সেখানে যে রেডিয়েশন পড়বে সেটা ভার্টিক্যাল ভাবে পড়বে, ডিরেক্ট পড়বে। আর ডিরেক্ট পড়ছে মানে কি? বেশি পরিমাণে ইনসুলেশন হচ্ছে। অপশন বিতে সূর্য তির্যক ভাবে পড়ছে, অবলিক পড়ছে কেন? এবং সাথে ক্লাউড ওয়েদার রয়েছে, মেঘলা দিন রয়েছে, তাহলে সেখানে রেডিয়েশন কম পড়বে। দুটো জায়গার মধ্যে একই রকম রেডিয়েশন, সোলার রেডিয়েশন পড়বে না, তাই তো? এইটুকুটা তো আমরা জানি। এবার আমরা যদি অপশন মানে এতে দেখি যে ইনসোলেশন কেবল সূর্য থেকে আগত রেডিয়েশনের পরিমাণ কোনো জিওমেট্রি বা অ্যাটমসফেরিক ফ্যাক্টর এর বন্টনকে প্রভাবিত করে না। তো এটি অসম্পূর্ণ। ইনসোলেশন ডিস্ট্রিবিউশনে জিওমেট্রিক এবং অ্যাটমসফেরিক ফ্যাক্টর কিন্তু গুরুত্বপূর্ণ, কিন্তু আরো অনেক কিছু দরকার। শুধুমাত্র অ্যাটমসফেরিক ফ্যাক্টরের উপর নির্ভর করে না সোলার রেডিয়েশন। ঠিক আছে, ইনসুলেশন এর স্থানিক ও ঋতুগত বন্টন, সোলার জিওমেট্রি, দিনের দৈর্ঘ্য, অ্যাটমসফেরিক কন্ডিশন এর সম্মিলিত প্রভাব দ্বারা হয়। তাহলে অপশন এ তে যেটা বলছে সেটা কিন্তু ছোট, অল্প ছিল, অসম্পূর্ণ ছিল। এখানে কিন্তু অনেক কিছু একসাথে যুক্ত রয়েছে, মানে অপশন এর থেকে প্রমিনেন্ট আনসার কিন্তু অপশন বি হয়ে যাবে। তাহলে আগে সেগুলো দেখি যে বি এর থেকে প্রমিনেন্ট আনসার আছে কিনা। সিতে বলছে ইনসোলেশন শুধুমাত্র আর্থ রিভলিউশন দ্বারা নিয়ন্ত্রিত হয়, তো এটা সম্পূর্ণভাবে ভুল। ঠিক আছে, আর্থ রেভলিউশন ঋতু পরিবর্তনের সাথে গুরুত্বপূর্ণ হলেও মানে শুধু আর্থ রেভলিউশন কিন্তু ইনসুলেশনের বন্টনের মানে বন্টনের একমাত্র কারণ হতে পারে না। তাহলে অপশন সি হবেই না। অপশন ডি তে বলছে ইনসুলেশনের পরিবর্তন কেবল পৃথিবী ও সূর্যের দূরত্বের কারণে ঘটে, তো না। পৃথিবী এবং সূর্যের দূরত্বের পরিবর্তনে ঋতুর কারণ হতে পারে। ঋতুর একটা প্রধান কারণ কিন্তু সূর্য এবং পৃথিবীর দূরত্ব, কিন্তু এর মানে এই নয় যে ইনসুলেশনের ভেরিয়েশনটা এই ঋতু পরিবর্তনের সাথে বা আর্থ এবং পৃথিবীর দূরত্বের সাথে, মানে সরি, পৃথিবী এবং সূর্যের দূরত্বের কারণে এই সোলার ডিস্ট্রিবিউশন, ইনসুলেশনের ডিস্ট্রিবিউশনটা হবে। ঠিক আছে, তাহলে ডি হবে না। তাহলে এখানে অপশন এ বা বি এর মধ্যে আনসার হবে। তো এর থেকে প্রমিনেন্ট আমরা দেখতে পাচ্ছি বি, তাহলে অপশন বি হয়ে যাবে সঠিক আনসার। যেখানে বলছে কি যে ইনসুলেশনের স্থানিক এবং ঋতুগত বন্টন, সোলার জিওমেট্রি, দিনের দৈর্ঘ্য, অ্যাটমসফেরিক কন্ডিশন সম্মিলিতভাবে প্রভাবিত। এখানে অপশন এ হবে না সঠিক আনসার। তো আজকের মতো এখানেই, দেখা হচ্ছে নেক্সট পার্টে। ততক্ষণ দেখতে থাকুন, পড়তে থাকুন। সো থ্যাংক ইউ।